একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের উদ্ভিদ বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমরা দশম অধ্যায়ের উদ্ভিদ প্রজনন বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব তার নাম বলার আগে চলো আমরা কিছু ছবি দেখে একটি প্রাথমিক ধারণা নিই। এখানে আমরা একটা গাছ দেখতে পাচ্ছি। উপরে একই গাছে উপরে দেখা যাচ্ছে টমেটো আর নিচে আলু বা গোল আলু। তো হয়তো তোমাদের কাছে বিষয়টা অবিশ্বাস্য মনে হবে যে না, টবের মধ্যে হয়তো কিছু আলু হয়তো রেখে দেওয়া হয়েছে, এটা একই গাছ নয়। তোমাদের বিষয়টা ক্লিয়ার করার জন্য আমরা একটি ছবি দেখি। তাহলে এই ছবিতে একেবারেই মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে উপরে টমেটো, একই গাছের মধ্যে উপরে টমেটো এবং নিচে গোল আলু। তো এটি একটি উদ্ভিদ বিজ্ঞানের একটি অন্যতম প্রযুক্তির মাধ্যমে একই গাছের মধ্যে টমেটো এবং গোল আলু ধরে এরকম একটি গাছ উদ্ভাবন করা সম্ভব হয়েছে। আরেকটি ছবি দেখি, যে একটি ছবিতে দেখা যাচ্ছে একটি পেয়ারাটা অনেকটা আপেলের মতো দেখাচ্ছে, কারণ এখানে কোনো বীজ নেই, অর্থাৎ বীজবিহীন পেয়ারা। এটিও উদ্ভিদ বিজ্ঞানের একটি প্রযুক্তির বা জীববিজ্ঞানের একটি প্রযুক্তির সাহায্যে এরকম বীজবিহীন পেয়ারা উদ্ভাবন করা হয়েছে। আরেকটি ছবি আমরা দেখছি, এখানে একটি প্রক্রিয়া দেখানো হয়েছে। মূলত এখানে ইনসুলিন তৈরির একটি প্রযুক্তি, বিভিন্ন ধাপগুলো এখানে দেখানো হয়েছে। এবং এই ইনসুলিন তৈরিতে এখানে যেটি ব্যবহৃত হয়েছে এক ধরনের ব্যাকটেরিয়া, এবং এই ব্যাকটেরিয়াকে কাজে লাগিয়ে ইনসুলিন তৈরি হচ্ছে। তো এটি ইনসুলিন কি কাজে লাগে? তোমরা জানো যে এখন পৃথিবীতে অনেক লোক ডায়াবেটিস রোগে আক্রান্ত। তো সে ডায়াবেটিস রোগের চিকিৎসার জন্য ইনসুলিন হরমোনটি ব্যবহৃত হয়, কিন্তু একসময় এই ইনসুলিন হরমোনটি গরু এবং শূকর থেকে সংগ্রহ করা হতো। কিন্তু তখন এই ইনসুলিনটি যখন সংগ্রহ করা হতো তখন এটি অতটা পর্যাপ্ত ছিল না। এই মানে পৃথিবীতে ডায়াবেটিস রোগীর তুলনায় যে গরু এবং শূকর থেকে যে পরিমাণ ইনসুলিন পাওয়া যেত সেটা পর্যাপ্ত ছিল না। তাছাড়া এখানে আরও অনেকগুলো সমস্যা আছে, যে কারণে পরবর্তীতে একটি জীববিজ্ঞানের একটি আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষের শরীর থেকে ইনসুলিন তৈরিকারী জিনটি সংগ্রহ করে সেটা একটি ব্যাকটেরিয়ার মধ্যে প্রকাশ ঘটানো হয়, এবং সেই ব্যাকটেরিয়া তখন প্রচুর পরিমাণে ইনসুলিন তৈরি করে, কারণ ব্যাকটেরিয়া খুব দ্রুত সংখ্যা বৃদ্ধি করে। এই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে সেখান থেকে প্রচুর পরিমাণে ইনসুলিন সংগ্রহ করে এখন এই ডায়াবেটিস রোগীদের চাহিদার যোগান দেওয়া হচ্ছে। তো এই যে আমরা দেখলাম যে উদ্ভিদকে আমরা আমাদের মতো করে মানে একটি প্রযুক্তির সাহায্যে উদ্ভিদকে আমরা আমাদের মতো করে পরিবর্তন করেছি, অর্থাৎ একই গাছের মধ্যে আলু এবং টমেটো ফলানোর ব্যবস্থা করেছি, বা এরকম একটি নতুন জাত বা নতুন উদ্ভিদ আমরা উদ্ভাবন করেছি। আবার পেয়ারার বীজে খাওয়ার সময় যেহেতু বীজে একটু সমস্যা তৈরি করে, সে কারণে বীজহীন পেয়ারা, অর্থাৎ আমাদের সুবিধা অনুযায়ী আমরা উদ্ভিদের একটি ফল উদ্ভাবন করতে পেরেছি। আবার ব্যাকটেরিয়া বা অণুজীবকে কাজে লাগিয়েও আমরা আমাদের প্রয়োজনীয় ইনসুলিন নামক দ্রব্যটি আমরা উদ্ভাবন করতে সফল হয়েছি। তো এই যে প্রযুক্তির সাহায্যে এই দুঃসাধ্য কাজগুলো সম্পন্ন করা হয়েছে, সেই প্রযুক্তির নাম হচ্ছে বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি। তো আজকে আমরা উদ্ভিদবিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায়ের বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি নিয়ে আলোচনা করব। তো আমরা রেফারেন্স বই হিসেবে প্রফেসর ডক্টর মোস্তফা কামাল পাশা স্যারের বইটি ব্যবহার করছি। আর আজকের ক্লাসে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো একটু আগে থেকে দেখে নিই। জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজির সংজ্ঞা
উদ্ভিদ টিস্যু কালচারের সংজ্ঞা ও ব্যাখ্যা, উদ্ভিদ টিস্যু কালচারের ধারাবাহিক কৌশল এবং উদ্ভিদ টিস্যু কালচারের গুরুত্ব। তো এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আমরা আজকের ক্লাসটি সাজিয়েছি। চলো আমরা আজকের ক্লাসে প্রবেশ করি। প্রথমে আমরা বায়োটেকনোলজি সম্পর্কে একটি ধারণা দিয়েছিলাম যে আমরা আমাদের মতো করে উদ্ভিদ কে বা উদ্ভিদ প্রাণী বা অণুজীবকে কাজে লাগিয়ে আমরা আমাদের মতো করে আমাদের চাহিদা বা আমাদের চাহিদা অনুযায়ী উদ্ভিদ প্রাণী বা অণুজীব আমরা উদ্ভাবন করি, বা এইসব উদ্ভিদ প্রাণী বা অণুজীবকে আমরা ব্যবহার করে সেখান থেকে আমরা বিভিন্ন রকমের ফল বা দ্রব্য সামগ্রী তৈরি করি। তো এই যে প্রযুক্তি, এটি হচ্ছে বায়োটেকনোলজি। বইয়ের ভাষায় যেটা বলা যায় যে বৈজ্ঞানিক প্রকৌশলগত নীতি অনুসরণ করে অণুজীব, উদ্ভিদ, প্রাণী বা এদের অংশবিশেষ ব্যবহারের মাধ্যমে মানব কল্যাণে ব্যবহার উপযোগী উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদ, প্রাণী বা অণুজীব বা প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তৈরির যে বিশেষ প্রযুক্তি তাকে বায়োটেকনোলজি বলে। এই বায়োটেকনোলজির ইতিহাস অবশ্য তোমাদের বই অত বেশি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি, তো সেটা আপাতত তোমাদের জানার, যেহেতু পাঠ্যক্রমে বায়োটেকনোলজির সবিস্তারিত ইতিহাস নিয়ে অতটা জোর দেওয়া হয়নি। আমরা শুধু জেনে রাখি যে বায়োটেকনোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন 1919 সালে হাঙ্গেরীয় বিজ্ঞানী কার্ল এরিকি। তিনি সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটি ব্যবহার করেন। আর এই বায়োটেকনোলজির অনেকগুলো ক্ষেত্র আছে। আমরা আমাদের উদ্ভিদ থেকে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আহরণ করি বা উদ্ভিদকে আমাদের চাহিদা অনুযায়ী পরিবর্তন করি, আমরা অণুজীবকে ব্যবহার করি, আমরা বিভিন্ন প্রাণীকে আমাদের চাহিদা অনুযায়ী পরিবর্তন করি বা প্রাণী থেকে বিভিন্ন দ্রব্য সামগ্রী সংগ্রহ করি। তো অনেক বড় একটি ফলিত শাখা এই জীববিজ্ঞানের, একটি আধুনিক এবং ফলিত শাখা হচ্ছে এই বায়োটেকনোলজি। এটার অনেকগুলো শাখা প্রশাখা আছে, তার মধ্যে একটি হচ্ছে উদ্ভিদ টিস্যু কালচার। তো তোমরা টিস্যু শব্দটির সাথে ইতিমধ্যেই পরিচিত আছো। টিস্যু হচ্ছে বাংলা যেটাকে কলা বলে, অর্থাৎ অনেকগুলো কোষের সমষ্টি একই উৎস থেকে উৎপন্ন এবং একই কাজ করবে এরকম একাধিক কোষের সমষ্টি হচ্ছে টিস্যু। তো এই টিস্যুকে কিভাবে কালচারকে বাংলায় বলা হয় আবাদ, অর্থাৎ এটাকে তুমি উদ্ভিদ টিস্যু আবাদ বা উদ্ভিদ কলা আবাদও বলতে পারো। তো আমরা এটাকে উদ্ভিদ টিস্যু কালচার হিসেবে অভিহিত করব, অর্থাৎ এই উদ্ভিদ টিস্যুকে কালচার করে সেখান থেকে নতুন উদ্ভিদ তৈরি করার যে প্রযুক্তি, সেটি হচ্ছে মূলত উদ্ভিদ টিস্যু কালচার। তো উদ্ভিদ টিস্যু কালচার এর একটি সংজ্ঞা আমরা দিতে পারি যে, অর্থাৎ এখানে প্রথম কথা হলো, প্রথমে উদ্ভিদের একটি যে বিভাজনক্ষম যে কোনো অঙ্গ থেকে, অর্থাৎ যেটি প্রতিনিয়ত বিভাজিত হবে, সেই বিভাজনক্ষম অঙ্গ থেকে প্রথমে কিছু টিস্যু তৈরি করা হবে। সেই টিস্যু থেকে পরবর্তীতে অনেকগুলো চারা উদ্ভিদ তৈরি করা হয়। এই প্রযুক্তিটি হচ্ছে উদ্ভিদ টিস্যু কালচার। তো এই বিভাজনক্ষম অঙ্গগুলোর মধ্যে আছে উদ্ভিদের শীর্ষমুকুল, পার্শ্বমুকুল, এছাড়া আছে এমনকি কচি পাতা থাকতে পারে, এমনকি উদ্ভিদের যে কোনো কোষ বা কলাও যদি কোনো মাধ্যম থেকে সংগ্রহ করা যায় সেটাও আবাদ করে পূর্ণাঙ্গ চারা তৈরি করা সম্ভব হয়। তো এবং এই উদ্ভিদ টিস্যু কালচারের ধারণাটি সর্বপ্রথম একজন আমেরিকান জীববিজ্ঞানী মর্গান 1901 সালে দিয়েছিলেন। তিনি একটি মতবাদ প্রকাশ করেছিলেন যে প্রতিটি জীবের প্রত্যেকটা কোষই সেখান থেকে একটি পূর্ণাঙ্গ জীবে পরিণত হতে পারে। অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর যে কোনো একটি কোষকে কালচার করলে বা প্রতিটি উদ্ভিদ বা প্রাণীর কোষের একটি সহজাত ক্ষমতা আছে যে সেটি একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ বা প্রাণীতে পরিণত হতে পারে। এই ক্ষমতাটাকে উনি টোটিপোটেন্সি নামে অভিহিত করেন। পরবর্তীতে এই ধারণাকে কাজে লাগিয়ে জার্মান উদ্ভিদবিজ্ঞানী হ্যাভারল্যান্ড
আহ, এরকম এই মর্গানের তত্ত্বীয় ধারণা অনুযায়ী কোষকে একটা আবাদ মাধ্যমে বা পুষ্টি মাধ্যমে আবাদ করে বা কালচার করে একটি পূর্ণাঙ্গ জীব তৈরি করতে সক্ষম হয়েছিলেন। এই জন্য জার্মান উদ্ভিদ বিজ্ঞানী হ্যাবারল্যান্ডকে টিস্যু কালচারের জনক বলা হয় এবং উনি এই কাজটি করেছিলেন 1902 সালে। তো আমরা এখন এই টিস্যু কালচার করার জন্য মূল কথা হলো উদ্ভিদের যে কোনো ক্ষুদ্র অঙ্গ বা কোষ বা কলা থেকে একটি পুষ্টি মাধ্যমে কালচার মাধ্যমে সেখান থেকে নতুন অণুচারা তৈরি করা যে প্রযুক্তি, সেটি হচ্ছে টিস্যু কালচার। আর এক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে ক্ষুদ্র একটি অঙ্গ থেকে বা ক্ষুদ্র উদ্ভিদের ক্ষুদ্র কোনো অংশ থেকে লক্ষ লক্ষ চারা তৈরি করা যায়। তো এই প্রযুক্তিটির অনেকগুলো ধাপ আছে, সেই ধাপগুলো আমরা ক্রমান্বয়ে একটু এক নজরে দেখে নিই। এক্সপ্লান্ট নির্বাচন আমরা পরবর্তীতে ব্যাখ্যা করব। পুষ্টি মাধ্যম বা কালচার মিডিয়াম প্রস্তুতকরণ, পুষ্টি মাধ্যম বা মিডিয়ামকে জীবাণুমুক্তকরণ, পুষ্টি মাধ্যমে এক্সপ্লান্ট প্রতিস্থাপন বা এক্সপ্লান্ট স্থানান্তর, ক্যালাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি, মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর ও চারা উৎপাদন, এবং চারাকে টবে স্থানান্তর এবং টব থেকে প্রাকৃতিক পরিবেশে তথা মাঠে স্থানান্তর। তো আমরা এই ধাপগুলো এখন একটু বিস্তারিত ব্যাখ্যা সহ দেখি। প্রথম হচ্ছে এক্সপ্লান্ট নির্বাচন। এক্সপ্লান্ট কাকে বলে? আমরা বলেছি যে উদ্ভিদের যে কোনো ক্ষুদ্র বিভাজনক্ষম অঙ্গ, সেটা কচি পাতা হতে পারে, শীর্ষমুকুল হতে পারে, বা কচি কাণ্ড হতে পারে, বা পার্শ্বমুকুল হতে পারে। তো এই অঙ্গকে যখন কোনো একটি পুষ্টি মাধ্যমে আবাদ করে সেখান থেকে নতুন চারা তৈরি করা হবে, সেটিকে টিস্যু কালচার বলে। তাহলে আমরা যে ক্ষুদ্র অঙ্গটিকে ব্যবহার করব, সেই ক্ষুদ্র অঙ্গটিকে হচ্ছে বলা হচ্ছে এক্সপ্লান্ট। তো সেটা আমরা বলেছি যে আর আরেকটি বিষয় হচ্ছে এই এক্সপ্লান্ট সাধারণত আগেই আমরা বলেছি পার্শ্বমুকুল হতে পারে, শীর্ষমুকুল, পর্ব হতে পারে, এক্সপ্লান্ট হিসেবে ব্যবহৃত হতে হবে। আর এক্সপ্লান্ট যে উদ্ভিদ থেকে সংগ্রহ করা হবে সেটিকে বলা হয় মাতৃ উদ্ভিদ। তো এই মাতৃ উদ্ভিদটা সাধারণত নিরোগ এবং সুস্থ সবল হওয়া উচিত, কারণ সে মাতৃ উদ্ভিদে যদি কোনো জীবাণুর আক্রমণ থাকে তাহলে সেখান থেকে টিস্যু কালচার প্রয়োগ পদ্ধতি সেই উদ্ভিদাংশের ক্ষেত্রে সফল না হওয়ার সম্ভাবনাই বেশি। তো এক্সপ্লান্ট সংগ্রহ করার পরে বা আগে থেকেই আমরা সেই এক্সপ্লান্টকে আবাদ করার জন্য একটা কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম প্রস্তুত করব। তো আবাদ মাধ্যমের সাধারণ ধারণাটা সম্পর্কে তোমাদের একটু বলি যে আমরা জানি উদ্ভিদ মাটিতে জন্মায়। তো মাটিতে কেন জন্মায়? কারণ মাটি থেকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান, অর্থাৎ তার জীবন ধারণের জন্য যেসব পুষ্টি উপাদান, যেসব খনিজ লবণ এবং পানি রয়েছে সেটা মাটিতে আছে। তো এমন যদি হয় সেই খনিজ উপাদান যে অনুপাতে উদ্ভিদের বেড়ে ওঠার জন্য প্রয়োজন, ঠিক সেই অনুপাতে প্রত্যেকটা পুষ্টি উপাদান একসাথে মিক্স করে সেই পুষ্টি উপাদানের মিক্সচারের মধ্যে যদি উদ্ভিদাংশকে জন্মানো যায় তাহলে বা কোনো উদ্ভিদাংশ রাখা হয় তাহলে সেখানেও কিন্তু উদ্ভিদ জন্মাতে পারবে। তো এই ধারণার উপর ভিত্তি করে উদ্ভিদের টিস্যু কালচারের জন্য কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম প্রস্তুত করা হয়। তো এই আবাদ মাধ্যম সাধারণত এখানে বিভিন্ন মুখ্য গৌণ পুষ্টি উপাদান থাকে। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ বিভিন্ন উপাদানগুলোকে ডিজিটাল স্কেলের মাধ্যমে মেপে একসাথে মিক্স করা হবে। তো এই আবাদ মাধ্যমের বিভিন্ন উপাদান থাকে, সেখানে মুখ্য গৌণ পুষ্টি উপাদান থাকে, ভিটামিন থাকে, সুক্রোজ থাকে, হরমোন থাকে, উদ্ভিদের ক্ষেত্রে সেটা ফাইটো হরমোন। এবং এই যে এগুলো মিক্সচার করার পর সেখানে সেই আবাদ মাধ্যমটি তরলও হতে পারে অথবা কঠিন হতে পারে। যদি আবাদ মাধ্যমটিকে কঠিন করতে হয় সেখানে এগার নামে এক ধরনের উপাদান ব্যবহার করা হয়। আর এই আবাদ মাধ্যমের পিএইচ লেভেলে সাধারণত 5.5 থেকে 5.8-এর মধ্যে রাখতে হয়। আর আবাদ মাধ্যম, এইরকম আবাদ মাধ্যম বিভিন্ন রকমের আবাদ মাধ্যম আছে, অর্থাৎ বিভিন্ন উদ্ভিদের জন্য বিভিন্ন রকম আবাদ মাধ্যম ব্যবহার করতে হয়।
আর কিছু স্ট্যান্ডার্ড আবাদ মাধ্যম বা কালচার মিডিয়াম আছে যেগুলোতে মূলত মৌলিক পুষ্টি উপাদানগুলো থাকে। এই মৌলিক পুষ্টি উপাদানগুলো তোমরা ইতিমধ্যে নবম অধ্যায়ে উদ্ভিদের মুখ্য গৌণ পুষ্টি উপাদানগুলো সম্পর্কে জেনেছো। 17টি মুখ্য গৌণ পুষ্টি উপাদান আছে। তো সেই মৌলিক উপাদানগুলোর সমন্বয়ে যে আবাদ মাধ্যমটা তৈরি হবে সেটাকে বলা হয় বেসাল মিডিয়াম। তো এই হলো আবাদ মাধ্যম। এবার এই আবাদ মাধ্যম তৈরি করার পর আবাদ মাধ্যমটাকে জীবাণুমুক্ত করতে হয়, কারণ এর আগের ছবিতে আমরা দেখেছি আবাদ মাধ্যমটা সাধারণ একটি কক্ষে তৈরি করা হয় এবং সেখানে বাইরের বাতাস প্রবেশ করে বা মানুষের নিঃশ্বাসও অনেক সময় সেখানে যায়। তো এই কারণে এই বাতাসে বিভিন্ন রকম জীবাণু থাকে, ব্যাকটেরিয়া থাকতে পারে বা অন্যান্য ক্ষতিকর উপাদানগুলো অণুজীবগুলো থাকে। সেগুলো যদি এই কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যমে সাথে মিশ্রিত হয়ে যায়, পরবর্তীতে সেগুলো বংশবৃদ্ধি করে এই আবাদ মাধ্যমকে নষ্ট করে দিবে এবং পরবর্তীতে সেখানে যদি কোনো এক্সপ্লান্ট স্থাপন করা হয় সেই এক্সপ্লান্টকেও আক্রমণ করতে পারে। এই জন্য এই আবাদ মাধ্যমকে জীবাণুমুক্ত করা হয়। তো এই আবাদ মাধ্যমকে জীবাণুমুক্ত করার জন্য আবাদ মাধ্যম যে ছোট ছোট কনিক্যাল ফ্লাক্সে তৈরি করা হয়, সেই কনিক্যাল ফ্লাক্সের মুখে তুলো বা ছিপি দিয়ে আটকে দিয়ে সেটাকে একটি যন্ত্রের মধ্যে প্রবেশ করানো হয়। সেটার নাম হচ্ছে অটোক্লেভ। এইখানে একটি যন্ত্র দেখতে পাচ্ছ, এটি হচ্ছে অটোক্লেভ। এই অটোক্লেভ যন্ত্রে একটা নির্ধারিত তাপমাত্রা সাধারণত 121 ডিগ্রি সেন্টিগ্রেড এবং নির্ধারিত চাপ সাধারণত 15 পাউন্ড চাপে এটাকে 20 মিনিট ধরে এখানে রাখা হয়। তারপর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে কনিক্যাল ফ্লাক্সের মধ্যে এখানে এগুলো হচ্ছে আবাদ মাধ্যম। এটা এখানে ছিপি দিয়ে বন্ধ করা আছে। এরপর এটা ঢাকনাটা লাগিয়ে দিয়ে এখানে 20 মিনিট রাখা হবে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 15 পাউন্ড চাপে। তো এইভাবে আবাদ মাধ্যমকে জীবাণুমুক্তকরণ করা হয়। এক্ষেত্রে শুধু বলে রাখি আবাদ মাধ্যম না, টিস্যু কালচারে ব্যবহৃত সাধারণত প্রায় সমস্ত অন্যান্য যন্ত্রপাতিকেও জীবাণুমুক্ত করা হয়। তবে আবাদ মাধ্যমকে অটোক্লেভে জীবাণুমুক্ত করা হয় এবং অন্যান্য যন্ত্রপাতি যেমন ফোরসেপ, হাত, গ্লাভস এগুলোকে অবশ্য অন্য উপাদান দিয়ে জীবাণুমুক্ত করা হয় একটি ফ্যাটি স্প্রিট দিয়ে। সেগুলোকে মানে অটোক্লেভে মাধ্যমে জীবাণুমুক্ত করার প্রয়োজন হয় না। এরপরের ধাপটি হচ্ছে আমাদের এক্সপ্লান্ট আমরা সংগ্রহ করলাম, আবাদ মাধ্যম তৈরি করলাম এবং সেটাকে জীবাণুমুক্ত করলাম। এখন এই এক্সপ্লান্টকে আবাদ মাধ্যমে আমরা স্থাপন করব। তো এই এক্সপ্লান্টকে আবাদ মাধ্যমে স্থাপন করার জন্য আমরা সাধারণত এক্সপ্লান্ট যেটা উদ্ভিদ থেকে সংগ্রহ করব সেটাকেও জীবাণুমুক্ত করতে হবে। তো সেই জীবাণুমুক্ত করার জন্য সাধারণত এক্সপ্লান্টকে রেকটিফাইড স্পিড দিয়ে জীবাণুমুক্ত করা হয় এবং এই কাজে একটু আগে বলেছি যে ফোরসেপ ব্যবহৃত হয়, তোমার হাত ব্যবহৃত হবে বা যদি হাতে গ্লাভস পরা হয় গ্লাভসটাকেও ফোরসেপ, গ্লাভস বা অন্যান্য যেসব পেট্রি যদি ব্যবহার করা হয় সেগুলোকেও কিন্তু রেকটিফাইড স্পিড দিয়ে জীবাণুমুক্ত করা হয়। তো এই জীবাণুমুক্ত করার কাজে একটি বিশেষ কক্ষ ব্যবহার করা হয়। এই কক্ষের নাম হচ্ছে ইনোকুলেশন কক্ষ এবং সেই ইনোকুলেশন কক্ষে একটি যন্ত্র থাকে, সেটি হচ্ছে লেমিনার এয়ার ফ্লো। এই যে এটা হচ্ছে লেমিনার এয়ার ফ্লো, এই স্ট্যান্ডের উপর সব কিছু রেখে এক্সপ্লান্টকে ফোরসেপ দিয়ে আবাদ মাধ্যমের উপর স্থাপন করা হয়। এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে এগুলো হচ্ছে লেমিনার এয়ার ফ্লো, এখান থেকে গরম বাতাস বের হয় উপর থেকে। তো এই লেমিনার এয়ার ফ্লো জন্য আবার আলাদা একটি কক্ষ থাকে, সেটার নাম হচ্ছে ইনোকুলেশন কক্ষ। এখানেও তোমরা দেখতে পাচ্ছ এই যে এটার ভেতরে রেখে হাত সহ এখানে উপর থেকে একদম মানে গরম বাতাস বের হয়। সেই গরম বাতাসের মধ্যেই এই এক্সপ্লান্টটাকে ফোরসেপ দিয়ে আবাদ মাধ্যমে স্থানান্তর করা হয়। তোমরা জেনে খুশি হবে আমাদের এরকম রাঙামাটি সরকারি কলেজে এরকম কোনো রুম না থাকলেও ইতিমধ্যে আমরা এরকম একটি লেমিনার এয়ার ফ্লো যন্ত্র পেয়েছি। আমরা আশা করছি যে এই পরিস্থিতি স্বাভাবিক হলে অর্থাৎ কলেজ যখন খুলবে তখন আমরা এরকম একটি টিস্যু কালচার ল্যাব স্থাপন করতে পারবো এবং সেই ল্যাবের মধ্যে এরকম একটি লেমিনার এয়ার ফ্লো কক্ষ স্থাপন করতে পারবো। তখন তোমরা আরও চাক্ষুষ এই সমস্ত প্রক্রিয়াটা দেখতে পারবে বলে আশা করি। তো
এই কাজটাকে বলা হচ্ছে মিডিয়ামে এক্সপ্লান্ট স্থাপন, এবং একটু আগে বলেছি এই কাজে ব্যবহৃত সবগুলো উপাদানকে ইথাইল অ্যালকোহল বা রেকটিফাইড স্পিরিট দিয়ে জীবাণুমুক্ত করা হয়। এরপর হচ্ছে আবাদ মাধ্যম এক্সপ্লান্ট স্থাপন করার পর মিডিয়াম সহ এক্সপ্লান্টটি একটি আলাদা একটি কক্ষে রাখা হয়, যে কক্ষের তাপমাত্রা, আলো এবং আর্দ্রতা নিয়ন্ত্রিত। সাধারণত সেই কক্ষের আর্দ্রতা 70 থেকে 75%, আপেক্ষিক আর্দ্রতা 70 থেকে 75%-এর মধ্যে রাখা হয়। তাপমাত্রা সাধারণত 17 থেকে 20 বা খুব 25 পর্যন্ত ম্যাক্সিমাম রাখা হয়, আর সেটার মধ্যে আলো দেয়া হয় 3000 থেকে 5000 লাক্স। এটা লাক্স তোমরা জানো, আলোর একক। তো এই কয়েকদিন এই নিয়ন্ত্রিত পরিবেশে এই কক্ষে এই এক্সপ্লান্ট সমৃদ্ধ আবাদ মাধ্যমটি যদি রেখে দেওয়া হয়, তাহলে কয়েকদিন পর সেই আবাদ মাধ্যমে সেই এক্সপ্লান্টটির কোষগুলো বিভাজিত হতে হতে একটা পিণ্ড তৈরি হবে, যেটি মূলত অনিয়ন্ত্রিত এবং অসংগঠিত এবং অনিয়ন্ত্রিত কিছু কোষ। এবং সেই অসংগঠিত অনিয়ন্ত্রিত কোষের পিণ্ডকে বলা হয় ক্যালাস। তো ক্যালাস সম্পর্কে যদি আমরা একটু তোমাদের আরও পরিষ্কার ধারণা দিই, তাহলে আমরা ছোট্ট একটা উদাহরণ যদি দিই, আমরা সাধারণত যদি আমাদের শরীরে যদি কোনো ক্ষত হয়, তাহলে সেই ক্ষতস্থানটা কীভাবে পূরণ হয়? সেই ক্ষতস্থানের কোষগুলো বিভাজিত হয়ে একটা যখন ক্ষতস্থানটা পূরণ হয়ে যায়, তখন কোষের বিভাজনটা থেমে যায়। এটা হচ্ছে আমাদের শরীরের বা যে কোনো উদ্ভিদ অঙ্গের একটা লক্ষণ। তো অর্থাৎ কোষ বিভাজিত হতে হতে একটা নির্দিষ্ট সময় গিয়ে কোষের বিভাজন থেমে যাবে এবং সেখানে কোষ বিভাজন বন্ধ হয়ে যাবে। তো কিন্তু এই এক্সপ্লান্টের ক্ষেত্রে কোষ বিভাজন বন্ধ হয় না, এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের ক্ষতস্থানের যে কোষগুলো বিভাজিত হয়ে ক্ষতস্থানটা পূরণ করবে, তো ক্ষতস্থানকে পূরণ করার মতো একটা পর্যায়ে আসলে, অর্থাৎ একটা নির্ধারিত আকৃতি পেলেই কোষের বিভাজনগুলো থেমে যাবে। কিন্তু এখানে কোষগুলো যেহেতু কোনো অঙ্গের তৈরি করে না, সে কারণে এখানে কোষগুলো বিভাজিত হয়ে কোনো অঙ্গের মতো গঠনও তৈরি করে না, বা সেগুলোর বিভাজন অনিয়ন্ত্রিতভাবে অর্থাৎ চলতেই থাকে। তো এই যে অনিয়ন্ত্রিত এবং অসংগঠিত ভাবে কোষ বিভাজিত হয়, চারদিকে বিভাজিত হয়ে এবং একটি অনিয়ত বা কোনো নির্দিষ্ট আকৃতি, সমস্ত অঙ্গসম্পন্ন আকৃতি তৈরি করে না, এই জন্য এটাকে কোষীয় পিণ্ড বলা হয়। এই কোষীয় পিণ্ডকে বলা হচ্ছে ক্যালাস। তো এই ক্যালাস সৃষ্টি হবে কয়েকদিন পরে। তো এই ক্যালাস থেকে একসময় কিছু অণুচারা তৈরি হবে। অণুচারা এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে একটু সবুজ হয়ে গিয়েছে। তো এখান থেকে পরবর্তীতে অণুচারা তৈরি হওয়ার পর ওই সবুজ ছোট ছোট চারাগুলোকে আবার আলাদা একটি মাধ্যমে স্থানান্তর করা হয়, সেটার নাম হচ্ছে মূল উৎপাদক মাধ্যম। এই মূল উৎপাদক মাধ্যমে আগের যে ক্যালাস সৃষ্টিকারী মাধ্যম ছিল, সেখান থেকে ছোট ছোট অণুচারাগুলোকে কেটে নিয়ে এই মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করা হয়। এবং এই মাধ্যমে তখন কিছুদিন পরে এই অণুচারাগুলো পূর্ণাঙ্গ চারায়, বা অর্থাৎ সেখানে মূলও সৃষ্টি হবে, আবার কাণ্ডও সৃষ্টি হবে, পাতা সৃষ্টি হবে, এরকম একটি গঠন সমৃদ্ধ পূর্ণাঙ্গ চারায় পরিণত হবে। তো এই পূর্ণাঙ্গ চারায় পরিণত হওয়ার পর এগুলো এখনও কিন্তু ল্যাবরেটরিতে নিয়ন্ত্রিত পরিবেশে থাকে। এগুলোকে তখন আস্তে আস্তে কিছুদিন পর টবে স্থানান্তর করা হয়। তো টবে স্থানান্তর করা হয় কারণ এগুলো যেহেতু গবেষণাগারে নিয়ন্ত্রিত পরিবেশে ছিল, সাধারণ প্রাকৃতিক পরিবেশে জন্মানোর মতো ক্ষমতা তাদের এখনো হয় না। এই জন্য সাধারণ প্রাকৃতিক পরিবেশে তাদেরকে খাপ খাইয়ে নেওয়ার জন্য এদেরকে টবে লাগানো হয়, এবং টবটাকে ল্যাবরেটরির বাইরে সাধারণ পরিবেশে রাখা হয়। তো দেখা যায় টবে যেসব চারাগুলোকে স্থানান্তর করা হয়, সেগুলো কিন্তু সবগুলো কিন্তু বেঁচে থাকে না। এর মধ্যে অনেক চারা মারা যায়, যেগুলো পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে সেগুলো টিকে থাকে। এবং এভাবেই সাধারণ পরিবেশে জন্মানোর উপযোগী করে চারাগুলোকে
তৈরি করা হয়। এবং এই টবে জন্মানোকালীন সময়েও সাধারণ পরিবেশে একটা নির্দিষ্ট গবেষণাগারের চেয়েও একটু পরিবেশ সাধারণ হলেও সেখানে একটা নিয়ন্ত্রিত পরিবেশ বজায় রাখা হয়। সেখানে তাপমাত্রা যাতে 25 থেকে 27 বা সর্বোচ্চ 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আপেক্ষিক আর্দ্রতা 90 থেকে 100% থাকে, সেই বিষয়টিতে নজর দেওয়া হয়। কারণ আর্দ্রতা যদি কমে যায় সেক্ষেত্রে গাছের প্রচ্ছেদন বেড়ে যাবে। প্রচ্ছেদন বেড়ে গেলে সেগুলো হয়তো পানি শূন্যতায় ভুগে মারা যেতে পারে। এই কারণে পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখা হয় এবং তাপমাত্রাও বজায় রাখা হয়। এরপরে এখান থেকে বাছাই যে গাছগুলো এই টবের পরিবেশে টিকে থাকবে বা টবের পরিবেশে জন্মানো উপযোগী হয়ে উঠবে, সেগুলোকে পরবর্তীতে প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ সাধারণ মাঠে বা সাধারণ জমিতে স্থানান্তর করা হবে এবং সেখানে স্থানান্তর করে সেখান থেকে জমিয়ে সেই গাছগুলো থেকে পরবর্তীতে ফলন সংগ্রহ করা হবে। এভাবেই এই পুরো টিস্যু কালচার প্রযুক্তিটি সম্পাদন করা হয়। তো এই টিস্যু কালচারে এতক্ষণ পর্যন্ত যে ধাপগুলো বর্ণনা করলাম, মোটামুটি 8টি ধাপ, সেগুলো আমরা একটি রেখাচিত্রের মাধ্যমে দেখি। এখানে এক্সপ্লান্ট নির্বাচন, কালচার তৈরি করার পর কালচার মিডিয়াম তৈরি করার পর কালচার মিডিয়ামে এক্সপ্লান্ট স্থাপন পর সেখানে ক্যালাস সৃষ্টি হবে। ক্যালাস সৃষ্টি থেকে ক্ষুদ্র অণুচারা সৃষ্টি হবে ক্যালাস থেকে। এরপরে সেখান থেকে অণুচারা থেকে মূল উৎপাদন মাধ্যমে স্থানান্তর করা হবে। সেখানে মূল সহ পূর্ণাঙ্গ চারা তৈরি হলো। সেখান থেকে টবে স্থানান্তর এবং টব থেকে প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর। এভাবেই এই সমগ্র প্রক্রিয়াটি সম্পাদন করা হয়। তো এই প্রক্রিয়ার মূল বিষয় হচ্ছে এই ছোট্ট একটি অঙ্গ থেকে, এইরকম উদ্ভিদের যে কোনো একটি ছোট্ট অঙ্গ থেকে, অঙ্গটি অবশ্যই বিভাজনক্ষম হতে হবে, অঙ্গ থেকে লক্ষ লক্ষ চারা তৈরি করা হয়। আমরা জানি যে একটি বীজ থেকে একটি চারা তৈরি হয়, কিন্তু টিস্যু কালচারের সুবিধা হলো একটি ছোট্ট একটি অঙ্গ থেকে লক্ষ লক্ষ চারা তৈরি করা যায়। আরেকটি বিষয় হচ্ছে বীজের মাধ্যমে বংশ বিস্তারের ক্ষেত্রে বীজ তৈরি হওয়ার জন্য আমরা জানি যৌন প্রজনন সংঘটিত হতে হয় এবং সেক্ষেত্রে পরাগায়ন প্রক্রিয়াটি সংঘটিত হয়। তো এই প্রক্রিয়াগুলো অনেক সময় অনিশ্চিত, যেহেতু প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে। তো যে কারণে বীজ উৎপাদন প্রক্রিয়াটি পরিবেশের উপর নির্ভরশীল বা গাছের সক্ষমতার উপর নির্ভরশীল। কিন্তু টিস্যু কালচার কোনো কারণে যদি উদ্ভিদ যৌন প্রজনন করতে না পারে তাহলে বীজ তৈরি হবে না। বীজ তৈরি যদি না হয় তাহলে উদ্ভিদের বংশ বৃদ্ধি হবে না। কিন্তু এই টিস্যু কালচারের মাধ্যমে উদ্ভিদের যে কোনো অঙ্গ থেকে বীজ তৈরি ছাড়া লক্ষ লক্ষ চারা তৈরি করা যায়। আবার একটি বীজ থেকে একটি চারা তৈরি হয়, কিন্তু এখানে একটি ক্ষুদ্র অঙ্গ থেকে লক্ষ লক্ষ চারা তৈরি হয়। আর আরেকটি বিষয় হচ্ছে এখানে টিস্যু কালচারের মাধ্যমে যে চারাগুলো তৈরি হবে সেগুলো মূলত ক্লোন চারা, অর্থাৎ টিস্যু কালচার এক ধরনের উদ্ভিদ ক্লোনিং বলা যায় টিস্যু কালচারকে। কারণ কোনো একটি উদ্ভিদের ক্ষুদ্র অঙ্গ থেকে যে চারাগুলো তৈরি হবে সেগুলো হুবহু মাতৃ উদ্ভিদের, অর্থাৎ যে উদ্ভিদ থেকে ক্ষুদ্র অঙ্গটি নেওয়া হয়েছে সেই উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পন্ন হবে, অর্থাৎ সেই উদ্ভিদের ক্লোন হবে। কিন্তু যৌন প্রজননের ফলে বীজের মাধ্যমে যে বংশবৃদ্ধি হয় সেটা কিন্তু মাতৃ উদ্ভিদের মতো হুবহু হয় না, সেখানে নতুন বৈশিষ্ট্য সংযোজিত হয়। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি টিস্যু কালচার প্রযুক্তির বিভিন্ন ধাপগুলো এবং এটার মূল কনসেপ্ট। এখন আমরা এই প্রযুক্তির এটা পূর্ণাঙ্গ চিত্র। এই প্রযুক্তির আবার কিছু সুবিধা এবং অসুবিধা আছে। সুবিধাগুলো একটু আগে বলেছি, একটি ক্ষুদ্র অঙ্গ থেকে উদ্ভিদের অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ চারা তৈরি করা যায় বা বহু সংখ্যক চারা তৈরি করা যায়। আরেকটা বিষয় হচ্ছে যেহেতু ল্যাবরেটরি কন্ডিশনে এই চারাগুলো তৈরি করা হয়, টিস্যু কালচার প্রযুক্তি করা হয়, সে কারণে এখানে যাতে রোগ জীবাণু উদ্ভিদকে আক্রমণ করতে না পারে সেই জন্য বিশেষ লক্ষ্য রাখা হয়। এই জন্য রোগমুক্ত চারা তৈরি করা খুব সহজ হয়, যেটা প্রাকৃতিক পরিবেশে রোগ আক্রমণ করে চারাগুলোকে। কিন্তু গবেষণাগারে যদি টিস্যু কালচারের মাধ্যমে চারা তৈরি করা হয় তাহলে সেখানে রোগমুক্ত চারা তৈরি করাটা অনেক সহজ হয়ে যায়। আর
আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত যে কোনো, আমরা জানি যে ফসলের নির্দিষ্ট মৌসুম থাকে, উদ্ভিদের নির্দিষ্ট মৌসুম থাকে, ওই মৌসুম ছাড়া উদ্ভিদের বংশবৃদ্ধি হয় না। কিন্তু এই টিস্যু কালচারের মাধ্যমে ঋতুর উপর নির্ভর করতে হয় না, যে কোনো ঋতুতে আমরা চাইলে উদ্ভিদের অঙ্গ থেকে নতুন চারা তৈরি করতে পারি। আর একটু আগে বলেছি যে সমস্ত উদ্ভিদ শুধু বীজের মাধ্যমে বংশবৃদ্ধি করে, কিন্তু অনেক সময় বীজ থেকে বীজ যদি সৃষ্টি না হয় সেগুলো থেকে চারা তৈরি হবে না। তো সেই সব উদ্ভিদের ক্ষেত্রে এই টিস্যু কালচারের মাধ্যমে উদ্ভিদের চারা প্রাপ্তিটা নিশ্চিত করা যায়। আর দেখা যায় যে কিছু কিছু উদ্ভিদ মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে হোক বা প্রাকৃতিক পরিবেশে অভিযোজিত হতে না পারার কারণে হোক, তারা আস্তে আস্তে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং পৃথিবীতে তাদের সঙ্গে খুবই কমে গেছে। তো তখন এই উদ্ভিদগুলোর সংখ্যা বাড়ানোর জন্য এদেরকে টিস্যু কালচারের মাধ্যমে অনেকগুলো চারা তৈরি করে সেগুলোকে সংখ্যা বৃদ্ধি করা হয় এবং তখন তাদের সংরক্ষণ এবং উৎপাদনে এই টিস্যু কালচার প্রযুক্তিটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সর্বশেষ যেটি হচ্ছে সঠিক বীজ সংগ্রহ। আমরা জানি যে উদ্ভিদের পরবর্তী মৌসুমে রোপণ করার জন্য উদ্ভিদের বীজগুলো সংরক্ষণ করতে হয়। তো এই সংরক্ষণের জন্য আবার তাদেরকে বিভিন্নভাবে প্রসেস করতে হয় যাতে রোগ জীবাণু আক্রমণ না থাকে। তো বীজ সংগ্রহ এটা আমাদের জন্য একটি ঝামেলার কাজ কৃষকদের জন্য। তো এই টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে যেহেতু উদ্ভিদের যে কোনো অঙ্গ থেকে চারা তৈরি করা যায়, সেই জন্য আর বীজ সংগ্রহের এই যে ঝামেলা থেকে কৃষকরা মুক্ত হতে পারে। তো এটা যেমন সুবিধা আছে আবার কিছু অসুবিধা আছে। প্রথমত এটি একটি, তোমরা দেখেছো এই কাজের জন্য অনেকগুলো রাসায়নিক পদার্থ প্রয়োজন হয়, গবেষণাগার প্রয়োজন হয়, অনেকগুলো যন্ত্রপাতি প্রয়োজন হয়, যেখানে এটি একটি ব্যয়বহুল প্রযুক্তি। এবং এই প্রযুক্তিতে যেসব যন্ত্রপাতিগুলো থাকে এগুলো একদিকে অনেক দামি, আবার অনেক সময় এগুলো অপ্রতুল, অর্থাৎ তুমি চাইলেই বাজারে হয়তো কিনতে পারবে না। তো এগুলো কিনাটা অনেক সমস্যার ব্যাপার হয়ে যায়। আর এই কাজে দেখা যায় যে যদি প্রথম দিকে কোনো কারণে তুমি টিস্যু কালচার করার সময় কোনো কারণে যদি সেখানে ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণ হয়ে যায় আবাদ মাধ্যম বা এক্সপ্লান্টের মধ্যে, তাহলে সেই টিস্যু কালচার প্রযুক্তিটি সফল নাও হতে পারে, অথবা সফল হলেও সেখানে অনেকগুলো চারা মারা যায়। অর্থাৎ আমরা যেখানে বহু চারা পাওয়ার কথা সেখানে অল্প সংখ্যক চারা পাই। আরেকটা বিষয় হচ্ছে এই কাজটি কিন্তু সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়, কারণ এখানে প্রশিক্ষিত এবং দক্ষ জনবল প্রয়োজন, যেটা আমরা সাধারণ কৃষক যারা অতটা বৈজ্ঞানিক বা জ্ঞান বা প্রযুক্তি জ্ঞান সম্পন্ন না হলেও চলে, কিন্তু এই টিস্যু কালচার প্রযুক্তির জন্য দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত জনবল প্রয়োজন হয়। আরেকটি বিষয় হচ্ছে, একটু আগেই এটা বলেছি যে টিস্যু কালচারের মাধ্যমে যে চারাগুলো তৈরি হবে সেগুলো মাতৃ উদ্ভিদের মতো হুবহু হবে, অর্থাৎ মাতৃ উদ্ভিদের গুণাগুণ সম্পন্ন হবে, যেখানে মাতৃ উদ্ভিদের নতুন বৈশিষ্ট্য, নতুন চারাগুলোতে নতুন বৈশিষ্ট্য তৈরি না হওয়ার কারণে সেগুলো নতুন পরিবেশে বা প্রাকৃতিক পরিবেশে অভিযোজন ক্ষমতা তাদের হ্রাস পায়, অর্থাৎ সেগুলো তুলনামূলক একটু দুর্বল হয় অনেক সময়। আর এটা চারাগুলো মাধ্যম থেকে যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে স্থানান্তর করে সেগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র থাকে। তো সেই ক্ষুদ্র চারাগুলো কেটে আরেক মাধ্যমে স্থানান্তর করা বা মাধ্যম থেকে যখন টবে স্থানান্তর করা, তখনও চারাগুলো খুব ছোট থাকে। তো ওই ছোট থাকার সময় চারাগুলো মাধ্যম থেকে তুলে টবে স্থানান্তর বা টব থেকে মাঠে স্থানান্তর, এই প্রক্রিয়াগুলো চারাগুলোর আকৃতি ছোট হওয়ার কারণে টবে বা বাইরে স্থানান্তর প্রক্রিয়াটা বেশ সমস্যার একটি ব্যাপার। এই হচ্ছে টিস্যু কালচার প্রযুক্তির সুবিধা এবং অসুবিধাগুলো। তো আমরা যেহেতু এটার অসুবিধার তুলনায় সুবিধাগুলো বেশি, সেই জন্য আমরা টিস্যু কালচার প্রযুক্তিটি ব্যবহার করে থাকি। তো আমরা এই প্রযুক্তিটি আমাদের কি কাজে ব্যবহার হয়? তো উদ্ভিদ টিস্যু কালচার প্রযুক্তির বিভিন্ন ধাপ এবং এর সুবিধা অসুবিধাগুলো থেকে তোমরা ইতিমধ্যে এর যে গুরুত্ব সেটা কিছুটা হলে অনুধাবন করতে পেরেছো, বা আমরা শুরুতে যে ছবিগুলো দেখিয়েছি সেখান থেকেও তোমরা কিছু ছবি সুবিধা অসুবিধা বা এর গুরুত্বের কথা অনুধাবন করতে পেরেছো। এখন আমরা একটু
টু দ্য পয়েন্ট টিস্যু কালচার প্রযুক্তির বিভিন্ন সুবিধাগুলো গুরুত্ব বিশ্লেষণ করব। গুরুত্ব তার মূলত তার আমাদের জন্য যে সব সুবিধাগুলো দেয় সেই সুবিধাগুলোই মূলত এখানে আলোচনা করা হবে। তো উদ্ভিদ টিস্যু কালচারের মাধ্যমে উদ্ভিদ প্রজনন এবং উন্নত জাত উদ্ভাবন করা সম্ভব হয়। তো এটা আমরা আগেই বলেছি যে চারা উৎপাদন, অর্থাৎ একটি ক্ষুদ্র অঙ্গ থেকে বহু সংখ্যক চারা উৎপাদন করা যায়। তো এটা হচ্ছে এই টিস্যু কালচার প্রযুক্তির অত্যন্ত বড় একটি সাফল্য বা বড় একটি সুবিধা। তো দেখা যায় যে কিছু কিছু উদ্ভিদের বীজ উৎপাদন হয় না, সেগুলোর অঙ্গ থেকে প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিকভাবে প্রজনন করা হয়, কিন্তু সেই অঙ্গগুলো যদি সীমিত হয়, যেমন কলা গাছের একটি কলা গাছ থেকে হয়তো কয়েকটি এই চারা তৈরি হয় অঙ্গ থেকে। তো সেখানে যদি একটি কলা গাছের ছোট্ট একটি অঙ্গ থেকে লক্ষ লক্ষ চারা তৈরি করা যায়, তো সেটার একমাত্র টিস্যু কালচারের মাধ্যমেই সম্ভব। তো যেসব উদ্ভিদের বীজ তৈরি হয় না, যেমন এই কলা, সাগর কলা বা থুজা, এটা একটা জিমনোস্পার্মের উদ্ভিদ, এইসব উদ্ভিদের বংশ বিস্তারের জন্য বা এইসব উদ্ভিদের প্রচুর চারা তৈরি করার জন্য এই টিস্যু কালচার প্রযুক্তিটি ব্যবহৃত হয়। উদ্ভিদ সংরক্ষণের কথা একটু আগে বলেছি আমরা, যে যেসব উদ্ভিদগুলো বিলুপ্ত প্রায় তাদেরকে তাদের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে তাদেরকে সংরক্ষণ করার জন্য তাদের ছোট্ট অঙ্গ থেকে বহু সংখ্যক চারা তৈরি করে মাঠে জন্মানো হয় এবং তাদেরকে পৃথিবীতে সংরক্ষণ করা হয়। তো সেটা মাঠে হতে পারে বা কোনো একটা বোটানিক্যাল গার্ডেন হতে পারে। তো এভাবে তাদেরকে সংরক্ষণ করা হয়। তো ভ্রূণ কালচার প্রযুক্তি নামে আরেকটি প্রযুক্তি টিস্যু কালচারের মধ্যে আছে। এই প্রযুক্তির মাধ্যমে দেখা যায় যে আমরা আন্তঃপ্রজাতি এই সংকরায়ন কথা পড়েছি উদ্ভিদ প্রজনন অধ্যায়ে, অর্থাৎ দুটো ভিন্ন প্রজাতির উদ্ভিদের মধ্যে ক্রস বা পরাগায়নের মাধ্যমে পরবর্তীতে নিষেকের মাধ্যমে সেখান থেকে বীজ এবং বীজ থেকে নতুন উদ্ভিদ তৈরি করার যে পদ্ধতি, সেটি হচ্ছে উদ্ভিদ সংকরায়ন। তো অনেক সময় দেখা যায় উদ্ভিদ সংকরায়নের ফলে একসময় ভ্রূণ পর্যন্ত তৈরি হয়, কিন্তু সেই ভ্রূণটা পরবর্তীতে পূর্ণতা লাভ করে না। তো এই অসুবিধাটাকে দূর করার জন্য সেই ভ্রূণটাকে যদি আমরা টিস্যু কালচার ভ্রূণ তৈরির পর ভ্রূণটাকে যদি আমরা আর মানে প্রাকৃতিকভাবে না জন্মিয়ে সেই ভ্রূণকে টিস্যু কালচারের মাধ্যমে আবাদ করি, তাহলে সেই ভ্রূণ থেকে অনেকগুলো চারা তৈরি করা সম্ভব এবং ভ্রূণ থেকে প্রাকৃতিকভাবে চারা তৈরি যে অনিশ্চয়তা ছিল সেটা কেটে যাবে এবং এভাবেই টিস্যু কালচারের মাধ্যমে টিস্যু কালচারের ভ্রূণ কালচারের মাধ্যমে উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি সম্ভব হয়। এই যে এখানে গাজরের একটি ভ্রূণ কালচার দেখানো হয়েছে। তো এখানে অ্যামব্রায়ো তৈরি হয়, অ্যামব্রায়ো থেকে পরবর্তীতে নতুন চারা তৈরি করা সম্ভব। তো এই হচ্ছে ভ্রূণ কালচার। এরপর হচ্ছে সংকর উদ্ভিদ উৎপাদন ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট ফিউশন, অর্থাৎ দুটো প্রোটোপ্লাস্ট হচ্ছে একটি উদ্ভিদ কোষের যদি কোষ প্রাচীরটা ফেলে দেওয়া হয় তাহলে বাকি যে পুরো অংশটা সেটি হচ্ছে, অর্থাৎ কোষ প্রাচীরবিহীন কোষকে বলা হয় প্রোটোপ্লাস্ট। তো দুটো ভিন্ন প্রজাতির উদ্ভিদের প্রোটোপ্লাস্টের মধ্যে যদি মিলন ঘটে, অর্থাৎ এটাকে অনেক সময় সোমাটিক হাইব্রিডাইজেশন বা দৈহিক সংকরায়নও বলে। তো দুটো প্রোটোপ্লাস্টের মিলনের ফলে যে সংকর উদ্ভিদটা তৈরি হবে, তো তৈরি করার যে পদ্ধতি সেটাকে বলা হয় প্রোটোপ্লাস্টের মিলন বা ফিউশন। তো এই প্রোটোপ্লাস্ট টিস্যু কালচারের মাধ্যমে যে ক্যালাসগুলো তৈরি করা হয়, সেই ক্যালাসগুলোকে যদি দুটো ভিন্ন এক্সপ্লান্টের ক্যালাস হয় তাহলে দুটো ভিন্ন এক্সপ্লান্টের ক্যালাসকে পাশাপাশি রেখে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সেখানে বিভিন্ন রাসায়নিক পদার্থ আছে বা বৈদ্যুতিক প্রবাহের মাধ্যমেও দুটো প্রোটোপ্লাস্টের মিলন ঘটানো হয়। তো এইভাবে এখানে কিছু চিত্র দেওয়া হচ্ছে প্রোটোপ্লাস্টের মিলনের। তো সেখানে এই প্রোটোপ্লাস্ট মিলিত হয়ে সাধারণত এই সোমাটিক হাইব্রিড তৈরি করা হয়। এটাকে সাধারণত হাইব্রিড না বলে সাইব্রিডও বলা হয়, কারণ এই ক্ষেত্রে অনেক সময় দুটো প্রোটোপ্লাস্টের মিলনের ফলে দুটো প্রোটোপ্লাস্টের সাইটোপ্লাজমগুলো পরস্পর মিলিত হয়, কিন্তু নিউক্লিয়াসগুলো হয়তো অনেক সময় দুটো একসাথে মিলিত নাও হতে পারে। তখন একটি মানে দুটো
প্রোটোপ্লাস্ট, অর্থাৎ দুটো কোষের প্রোটোপ্লাস্ট মিলিত হয়ে, দুটো ভিন্ন প্রজাতির কোষের প্রোটোপ্লাস্ট মিলিত হয়ে যখন একটি কোষে পরিণত হবে এবং সেই কোষে দেখা যাবে দুটো নিউক্লিয়াস আছে, কিন্তু তাদের সাইটোপ্লাজমটা একই হয়ে মানে মিশ্রিত হয়ে বা ফিউজড হয়ে একই প্রোটোপ্লাস্ট বা সাইটোপ্লাজম পরিণত হয়, তখন এই ধরনের সংকরকে বলা হয় সাইব্রিড। তো এই প্রোটোপ্লাস্ট ফিউশনের মাধ্যমে এরকম সাইব্রিড তৈরি করা হয়। আরেকটি প্রযুক্তি টিস্যু কালচারের মধ্যে মেরিস্টেম কালচার। মেরিস্টেম এটা ইংরেজি শব্দ, মেরিস্টেমের বাংলা হচ্ছে ভাজক কলা বা ভাজক কোষ, যেটা তোমরা জানো ভাজক কলা, যে কোষটি যে কলাগুলো প্রতিনিয়ত বিভাজিত হয়, অর্থাৎ বিভাজন ক্ষমতা সম্পন্ন কলাগুলোকে বলা হয় ভাজক কলা। তোমরা জানো যে উদ্ভিদের কাণ্ডের শীর্ষে এবং মূলের শীর্ষে বা পার্শ্বমুকুলগুলো এগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন, আবার কচি পাতার অনেকগুলো কোষ বিভাজন ক্ষমতা সম্পন্ন। তো এইগুলোকে কালচার করাকে বলা হচ্ছে মেরিস্টেম কালচার। তো মেরিস্টেম কালচারের মাধ্যমে অনেক সময় রোগমুক্ত, রোগ জীবাণুমুক্ত উদ্ভিদ চারা তৈরি করা যায়। এখানে আমরা একটি মেরিস্টেম কালচারের ধাপ দেখতে পাচ্ছি। আরেকটা হচ্ছে হ্যাপ্লয়েড লাইন উৎপাদন। টিস্যু কালচারের মাধ্যমে সাধারণত হ্যাপ্লয়েড কোষগুলো যদি আবাদ করা হয়, যেমন পরাগায়ন বা পরাগধানী বা ডিম্বাণু, এগুলোকে আমরা জানি যে পরাগরেণু হচ্ছে হ্যাপ্লয়েড কোষ, ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। তো বিভিন্ন কাজে, উদ্ভিদ সংক্রায়নের বিভিন্ন কাজে আমাদের হ্যাপ্লয়েড উদ্ভিদের প্রয়োজন হয়। হ্যাপ্লয়েড উদ্ভিদের প্রধান সুবিধা হচ্ছে তারা হোমোজাইগাস থাকে। তো অর্থাৎ আমরা উদ্ভিদ প্রজননে আলোচনা করার সময় বলেছিলাম যে প্রজনক দুটো উদ্ভিদের মধ্যে ক্রস করা হবে তাদেরকে প্রথমে হোমোজাইগাস করে নেওয়া হয়। তো এই হোমোজাইগাস করে নেওয়ার প্রক্রিয়াটা অনেক জটিল, সেখানে অনেক সময় ব্যয় হয়। কিন্তু যদি টিস্যু কালচারের মাধ্যমে এইরকম হ্যাপ্লয়েড লাইন তৈরি করা যায়, তাহলে আমরা সহজেই, যেহেতু টিস্যু কালচারের মাধ্যমে খুব দ্রুত চারা তৈরি করা যায়, সে কারণে খুব দ্রুত আমরা হ্যাপ্লয়েড লাইন তৈরি করার মাধ্যমে হোমোজাইগাস উদ্ভিদ পাবো। তো তখন সেগুলো পরবর্তীতে উদ্ভিদ প্রজননের কাজে ব্যবহার করা যাবে। এটাকে বলা হচ্ছে এখানে হ্যাপ্লয়েড লাইন তৈরির বা হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরির একটি প্রসেস দেখানো হয়েছে অ্যান্থার কালচারের মাধ্যমে বা পরাগধানী কালচারের মাধ্যমে। আরেকটি ট্রান্সজেনিক উদ্ভিদ নিয়ে আমরা আরও বিস্তারিত পরের ক্লাসগুলোতে আমরা তোমাদের ধারণা দিব যে ট্রান্সজেনিক উদ্ভিদ, যেটা আমরা জিন ক্লোনিং বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি যখন আলোচনা করব, তখন ট্রান্সজেনিক উদ্ভিদ সম্পর্কে তোমরা আরও বিস্তারিত ধারণা পাবে। ট্রান্সজেনিক উদ্ভিদ হচ্ছে কোন একটি উদ্ভিদের অভ্যন্তরস্থ যে জিন আছে, জিনটাকে পরিবর্তন করে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন যে উদ্ভিদ তৈরি করাকে, বা কাঙ্ক্ষিত কোনো একটি উদ্ভিদের জিনগত পরিবর্তনের মাধ্যমে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন যে নতুন উদ্ভিদটি তৈরি করা হবে, সেটিকে বলা হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ। তো এই যে যেমন ধরো কিছু টমেটো আছে, সেগুলো খুব দ্রুত পাকে। তো তাদের টমেটোর দ্রুত পাকলে, তাহলে দ্রুত যদি পেকে যায়, তাহলে এটা আমরা বেশি দিন ব্যবহার করতে পারবো না, তখন এটা পচে যাবে। তো এই যে পচন রোধ করার জন্য টমেটো যাতে খুব ধীরে পাকে, এই জন্য টমেটোর জিনগত পরিবর্তনের মাধ্যমে খুব ধীর গতিতে পাকে এরকম টমেটো উদ্ভাবন করলে, তো এই নতুন জাতের টমেটোটাকে তখন বলা হয় ট্রান্সজেনিক টমেটো। তো এরকম ট্রান্সজেনিক উদ্ভিদ আছে, ট্রান্সজেনিক প্রাণী আছে, তো সেগুলো এই টিস্যু কালচারের মাধ্যমে তৈরি করা যায়। সেটা আমরা যখন আরও রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি নিয়ে আলোচনা করব, তখন আরও বিস্তারিত আলোচনা করব। মাইক্রোপ্রোপাগেশন, এটা হচ্ছে উদ্ভিদের ক্ষুদ্র অঙ্গ থেকে অনেকগুলো চারা তৈরি করে। যেমন বিশেষ করে উদ্ভিদের ক্ষুদ্র অঙ্গের মধ্যে আছে কুড়ি, এই যে পার্শ্বমুকুল বা বার্ড, এটাকে কালচার করে সেখান থেকে অনেকগুলো চারা তৈরি করার যে প্রযুক্তি, সেটাকে বলা হয় মাইক্রোপ্রোপাগেশন। তো মাইক্রোপ্রোপাগেশনে এক ধরনের টিস্যু কালচার। এই হলো টিস্যু কালচারের গুরুত্ব। আর বাংলাদেশে টিস্যু কালচারের প্রযুক্তির সম্ভাবনা নিয়ে একটু কথা বলি। বাংলাদেশে টিস্যু কালচার প্রযুক্তির সম্ভাবনা ব্যাপক। বাংলাদেশে এটা নিয়ে এখন প্রচুর কাজ হচ্ছে। বাংলাদেশে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে 80 দশকে প্রথমে গবেষণা বা গবেষক পর্যায়ে বা গবেষক লেভেলে এই টিস্যু কালচার নিয়ে কাজ শুরু হয়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ
অন্যান্য বিশ্ববিদ্যালয়েও টিস্যু কালচার নিয়ে প্রচুর গবেষণা শুরু হয় এবং এখনও এটা চলছে। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে বা খুশির খবর হচ্ছে এখন বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে আমাদের কলেজগুলোতেও টিস্যু কালচার নিয়ে কাজ শুরু হয়েছে এবং বাংলাদেশের অনেকগুলো কলেজে টিস্যু কালচার ল্যাব স্থাপিত হয়েছে এবং আশা করছি আমাদের রাঙামাটি সরকারি কলেজেও অচিরেই টিস্যু কালচারের ল্যাব স্থাপিত হবে। তো এই গবেষণা পর্যায় থেকে পরবর্তীতে এগুলো বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। বাংলাদেশে কয়েকটি বাণিজ্যিক কয়েকটি এনজিও যেমন প্রশিকা, ব্র্যাক এরা টিস্যু কালচারের মাধ্যমে চারা তৈরি শুরু করেছে। প্রশিকা অর্কিড ও গোল আলুর চারা উৎপাদন করছে এই টিস্যু কালচারের মাধ্যমে। ব্র্যাক গোল আলু ও স্টেভিয়া নামক এক ধরনের গাছ, এই গাছগুলোর বাণিজ্যিক উৎপাদন করছে এই টিস্যু কালচারের মাধ্যমে। তো এইভাবে বাংলাদেশেও টিস্যু কালচার এখন একটি জনপ্রিয় প্রযুক্তি এবং এটি যেমন গবেষণাগারে গবেষকরা এটার মাধ্যমে বিভিন্ন উদ্ভিদের বংশবৃদ্ধি নিয়ে কাজ করছেন বা বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে টিস্যু কালচার প্রযুক্তি সফলতা তৈরি করার সফলতা আনার চেষ্টা করছেন, ঠিক একইভাবে গবেষকরা গবেষণাগারে যেসব উদ্ভিদের টিস্যু কালচার করতে সক্ষম হয়েছেন সেগুলো পরবর্তীতে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে এবং সেই বাণিজ্যিক উৎপাদনে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানও সে কাজ শুরু করে দিয়েছে। তো এই হলো মোটামুটি টিস্যু কালচার। তো এই আজকের মতো আমরা এখানে শেষ করলাম। আশা করছি পরবর্তী ক্লাসে তোমাদের সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।